তো আজকের ক্লাসটা স্টার্ট একটা প্রশ্ন থেকে করা হবে। সেই প্রশ্নটা হচ্ছে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। অ্যাটমিক স্ট্রাকচারে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা লিখেছি, তাই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি কেউ যদি বলো তোমাদের মধ্যে আমাকে। ওয়ান এস ওয়ান হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1। হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন 1s অরবাইটালে আছে, মাথায় ইলেকট্রনটা লেখা হয়েছে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কেউ একজন বলবে আমাকে? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 এখান পর্যন্ত ঠিক আছে। 2p3 এখান পর্যন্ত ঠিক আছে। নাইট্রোজেনের 7টা ইলেকট্রন আছে, সেটা 1s এ 2টো, 2s এ 2টো আর 2p-তে 3টে ইলেকট্রন আছে। টোটাল 7টা ইলেকট্রন। হাইড্রোজেনের ক্ষেত্রে 1s এ একটা ইলেকট্রন। আচ্ছা, এই যে 1s 2s 2p এগুলো কি বলেছি আমি? 1sটা কি, 2sটা কি, 2pটা কি? এদেরকে কি বলে? অরবাইটাল বা অরবিটাল। অরবাইটাল বাংলায় বলা হয় কক্ষক। অরবাইটাল কক্ষক। আচ্ছা, এখন একটা প্রশ্ন হবে যে H2, এই H2-র ইলেকট্রন বিন্যাস লিখতে বলবো। H2 কেউ একজন লিখবে H2 এর ইলেকট্রন বিন্যাস? ওয়ান এস টু একজন বললো যে 1s2, কিন্তু প্রশ্নবোধক একটা ব্যাপার আছে, প্রশ্ন চিহ্ন আছে তার কথার মধ্যে, যে 1s2 হবে কি স্যার? ঠিক আছে, নাইট্রোজেন অণু N2-র ইলেকট্রন বিন্যাস লিখতে বলবো। কেউ একজন বলবে কি? দেখো, এখানে আটকে যাওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস জানি। হাইড্রোজেন একটা পরমাণু, এই হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস অ্যাটমিক স্ট্রাকচারে শিখে নিয়েছি আমরা। আর এই যে কক্ষকগুলো আছে, সেই কক্ষকগুলো একটা নাম আছে, সেটা হচ্ছে পারমাণবিক কক্ষক। পারমাণবিক কক্ষক, অ্যাটমিক অরবাইটাল বলা হয় এগুলোকে ইংলিশে, অ্যাটমিক অরবাইটাল। 1s 2s 2p এগুলো হচ্ছে অ্যাটমিক অরবাইটাল, আর এগুলো অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম, নাইট্রোজেন অ্যাটম। কিন্তু এইখানে যেটা লিখেছি আমি H2 আর N2, এগুলো কিন্তু হাইড্রোজেন অ্যাটম বা নাইট্রোজেন অ্যাটম নয়। এগুলো কি? এগুলোকে বাংলায় বলা হয় অণু, আর ইংলিশে বলা হয় মলিকিউল। মলিকিউল। তাহলে অ্যাটমিক অরবাইটাল আর অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন আমরা শিখে নিয়েছি, কিন্তু মলিকিউলের বা অণুর ইলেকট্রন বিন্যাস লেখার পদ্ধতি আমরা শিখিনি। আর একটা টার্ম আসবে, যেমন এক্ষেত্রে 1s 2s 2p এগুলো অ্যাটমিক অরবাইটাল বলে, আর এই অণুগুলোর ক্ষেত্রে যে অরবাইটাল ব্যবহার করা হয় তাকে বলা হয় মলিকিউলার অরবাইটাল। এই মলিকুলার অরবাইটাল সম্পর্কে আমি অল্প হলেও বলেছি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটাতে। তোমাদের যদি সিগমা বন্ড পাই বন্ড ওই জায়গাটা তোমাদের মনে থাকে, তাহলে মনে পড়ে যাবে যে মলিকুলার অরবাইটাল ব্যাপারটা আমি একটু বলেছিলাম। আজকে আবার আলোচনা করব। তাহলে এই যে হাইড্রোজেন অণু বা নাইট্রোজেন অণু বা এরকম যে অণুগুলো আছে, তাদের ইলেকট্রন বিন্যাস যদি আমি জানতে চাই, বা তাদের মধ্যে কতগুলো বন্ধন আছে, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে কতগুলো বন্ধন করে, আর একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেনের সাথে কতগুলো বন্ধন করে, সেই সম্পর্কে যদি আমি জানতে চাই, আরও অনেক আছে। ম্যাগনেটিক বিহেভিয়ার যদি জানতে চাই, স্টেবিলিটি যদি জানতে চাই, এই সমস্ত কিছু যদি জানতে চাই, তাহলে আমাদেরকে একটা থিওরি পড়তে হবে। সেটা কি? দেখো, মলিকুলার অরবাইটাল জনিত থিওরি, নাম হচ্ছে মলিকুলার অরবাইটাল থিওরি, যাকে MOT বলা হয়। মলিকুলার অরবাইটাল থিওরি, মলিকিউল থেকে M, অরবাইটাল থেকে O, আর থিওরি থেকে T নেওয়া হয়েছে, MOT, যাকে বাংলায় বলা হয় আণবিক কক্ষক তত্ত্ব। এইটাই আজকে আমরা পড়বো, এই বিষয়টাই আজকে আলোচনা হবে, আর এইটা কেমিক্যাল বন্ডিং এর একদম লাস্ট টপিক আছে।
আচ্ছা, মলিকুলার অরবিটাল থিওরি আমি তোমাকে একটু পরে বলছি যে থিওরিটা কি বলছে। দুজন বিজ্ঞানী মিলে আর কি এই থিওরিটা দিয়েছিলেন। একজনের নাম হচ্ছে বিজ্ঞানী হুন্ড, যেটা আমরা হুন্ডের সূত্র পড়েছি একটা, সেই বিজ্ঞানী হুন্ড, এবং মুলিকান বলে একজন বিজ্ঞানী। এই দুজন বিজ্ঞানী এই থিওরিটা দিয়েছিলেন মলিকুলার অরবিটাল থিওরি। সেই থিওরিতে কি কি বিষয় তিনি আলোচনা করেছিলেন সেগুলো আমি একটু পরে বলবো। তার আগে এই যে হাইড্রোজেন পরমাণু আর হাইড্রোজেন অণুর ক্ষেত্রে কক্ষকগুলোর কি পরিবর্তন হয় একটু আলোচনা করি। আচ্ছা, এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হবে সেটা তরঙ্গ বলবিদ্যা এর সাহায্যে দেওয়া হবে। এখানে ম্যাথামেটিক্যাল টার্মস কিছু জিনিসপত্র আসবে, আমি সহজভাবে বোঝাবার চেষ্টা করছি। যেটুকু তুমি বুঝে নিলেই ব্যাপারটা তোমাদের এইচএস লেভেল পর্যন্ত চলে যাবে সেরকম আমি সাহায্য করছি, মানে বলার চেষ্টা করছি। একটা হাইড্রোজেন অণু তৈরি হতে গেলে দুটো হাইড্রোজেন পরমাণুর সাহায্য লাগে। অর্থাৎ হয় না, একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন একটা পরমাণু, আর একটা হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেন পরমাণু, এদের দুটো কক্ষক থাকে। এই হাইড্রোজেনের একটা কক্ষক, যে কক্ষকটার নাম একটু আগেই আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে 1s কক্ষক। হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু প্রথম কক্ষকেই একটা ইলেকট্রন থাকে, তাহলে বাকি কক্ষকগুলো কনসিডার করা হচ্ছে না। এখানে আরেকটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের যা শক্তি হবে এই হাইড্রোজেন পরমাণুর সেম শক্তি হবে। এটা 1s অরবিটাল। এই দুটো অরবিটাল যখন নিজেদের মধ্যে যুক্ত হয় তখন এই পারমাণবিক কক্ষকের সমন্বয়ে আণবিক কক্ষক তৈরি হয়। এটা আমি যখন তোমাদের সিগমা বান পাই বান বোঝাচ্ছিলাম তখন এরকমভাবে দেখিয়েছিলাম যে হাইড্রোজেনের একটা 1s কক্ষক আর একটা হাইড্রোজেনের একটা 1s কক্ষক, এই দুটো কক্ষক যখন মুখোমুখি অভিলেপন করে তখন কি তৈরি হয়? সিগমা বন্ধন তৈরি হয়। সেই সিগমা বন্ধন নাম বলেছিলাম সিগমা এস এস। আর এই যে পরমাণু থেকে, এটা হাইড্রোজেন পরমাণু, এটা হাইড্রোজেন পরমাণু, এই দুটো পরমাণু থেকে যে অণুটা তৈরি হলো সেই অণুটার একটা আণবিক কক্ষক আমি ছবি এঁকেছিলাম, তোমাদের যদি মনে থাকে কারো। ছবিটা এরকম ভাবে এঁকেছিলাম, এরকম দেখতে হয়েছিল। আর এখানে দুটো ইলেকট্রন দেখিয়েছিলাম আমি ভ্যালেন্স বন্ড থিওরি থেকে, একটা ইলেকট্রন নিচের দিকে, একটা ইলেকট্রন উপর থেকে। এরকম ছবিটা হবে, দুটো নিউক্লিয়াস থাকবে, তার অরবিটালটা দেখতে এমন। বই দেখলে তুমি একটু সাইন দেখতে পারবে, এখানে প্লাস সাইন দেখতে পারবে, এখানে প্লাস সাইন থাকবে, এখানে দুটো প্লাস দেওয়া থাকবে। একটু পরে এ নিয়ে আলোচনা করছি। তাহলে দুটো পারমাণবিক কক্ষকের সমন্বয় একটা আণবিক কক্ষক তৈরি হয়, ছবিতে দেখলে তাই মনে হচ্ছে। কিন্তু যে জিনিসটা আমরা আণবিক কক্ষক তত্ত্বতে পড়বো এর থেকে একটু বেশি পড়বো। মলিকুলার অরবিটালের যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো পরপর আমি বলছি, তোমাদের কাছে বই থাকবে, সেই বইতে যে পয়েন্টগুলো আমি বলবো সেই পয়েন্টগুলো একটু দাগ দিয়ে নেবে, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। প্রথম যেটা হচ্ছে আণবিক কক্ষক তত্ত্বের মূল যে বৈশিষ্ট্য সমূহ বা প্রতিপাদ্য বিষয় সমূহ, তার মধ্যে আমি যেটা বলছি 1 নাম্বার, সেটা হচ্ছে সদৃশ্য শক্তি সম্পন্ন। এই যে অরবিটালের কথা বলেছি, অ্যাটমিক অরবিটাল, এদের এনার্জি লেভেল আছে একটা, এইদিকে এনার্জি আছে। তাহলে এই যে পারমাণবিক কক্ষক আর এই যে পারমাণবিক কক্ষক, এই দুটো পারমাণবিক কক্ষকের শক্তি কি সমান বা প্রায় সমান, সদৃশ্য শক্তি সম্পন্ন, পরস্পরের সাপেক্ষে প্রতিসম। এই কথাটা বইতে দেখবে লেখা থাকবে, প্রতিসম, সিমেট্রি। দুটি পারমাণবিক কক্ষকের রৈখিক সমন্বয়ের মাধ্যমে আণবিক কক্ষক গঠিত হয়। তাহলে এই যে দুটো পারমাণবিক কক্ষক, এদের রৈখিক সমন্বয় মানে সামনাসামনি বা একটা রেখা বরাবর এরা কাছে আসবে, দিয়ে সমন্বয়ে একটা আণবিক কক্ষক তৈরি করবে। এই যে রৈখিক সমন্বয়, এটা পরে আমি
পরে একটু পরেই বলবো, আর একটা থিওরি আছে পারমাণবিক কক্ষকের রৈখিক সমন্বয়, ইংলিশে বলা হয় লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবাইডাল, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবাইডাল LCAO। এই থিওরিটাও বলবো, আণবিক কক্ষক মলিকুলার অরবাইডাল থিওরির সাথে LCAO এই থিওরি দুটোই বলবো, আমি মিক্স করেই বলবো। তাহলে প্রথম যে মলিকুলার অরবিটাল থিওরি প্রথম যে প্রতিপাদ্য বিষয়টা আমি বললাম, বইতে কত নাম্বার আছে আমি জানি না, সেই নাম্বারে দাগ দিয়ে দাও, যে দুটো সদৃশ্য, দুটো বলা ঠিক হবে না, যে সমান শক্তি সম্পন্ন বা সদৃশ্য শক্তি সম্পন্ন পরস্পরের সাপেক্ষে প্রতিসম দুটো পারমাণবিক কক্ষকে রৈখিক সমন্বয়ে আণবিক কক্ষক গঠিত হয়। দ্বিতীয় যে কথাটা বলছি, খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে বইতে যদি থাকে দাগ দিয়ে, যে এন সংখ্যক, এটা কোথাও না কোথাও এই কথাটা আমি আগে বলেছি, এন সংখ্যক যদি পারমাণবিক কক্ষকের মিলন হয় বা এন সংখ্যক পারমাণবিক কক্ষক যদি নিজেদের মধ্যে সমন্বয়ে গঠিত করে, এন সংখ্যক, শর্টকাটে লিখলাম, পারমাণবিক কক্ষক, কতগুলো আণবিক কক্ষক তৈরি হবে? এন সংখ্যক আণবিক কক্ষক তৈরি হবে। আণবিক কক্ষককে শর্টকাটে লিখেছি আমি, পাওয়া যাবে। তাহলে যদি এই যে দুটো, এইখানে একটা পারমাণবিক কক্ষক হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেনের পারমাণবিক কক্ষক, এরা যদি নিজেদের মধ্যে লিনিয়ার কম্বিনেশন করে, পরস্পরের সাথে রৈখিক সমন্বয় সাধন করে, তাহলে কতগুলো আণবিক কক্ষক পাবো আমরা? দুটো আণবিক কক্ষক পাবো, যেহেতু দুটো পারমাণবিক কক্ষক নিজেদের মধ্যে সমন্বয়টা করছে। এই যে দুটো আণবিক কক্ষক আছে, একটার শক্তি এই পারমাণবিক কক্ষকের তুলনায় কমে যাবে, কেন শক্তি কমে গেল এই কক্ষকটা, আর একটা কক্ষকের শক্তি পারমাণবিক কক্ষকের তুলনায় বেড়ে যাবে। কতটা কমবে বা কতটা বাড়বে? সমান সমান। কেন এইটা যদি আমি এনার্জি লেভেলটা বলি পারমাণবিক কক্ষকে, তাহলে যে পরিমাণ শক্তি কমে যাবে সেই পরিমাণ শক্তি বেড়ে যাবে। সাধারণত এই ঘটনাটাই ঘটে, ব্যতিক্রম কিছু আছে, পরে আলোচনা করব। তাহলে আণবিক কক্ষক যে তৈরি হলো, কটা আণবিক কক্ষক তৈরি হলো? দুটো হাইড্রোজেন পারমাণবিক কক্ষকের সমন্বয়ে একটা আণবিক কক্ষক আর একটা আণবিক কক্ষক। এটাকে তুমি বক্সের আকারেও দেখাতে পারো, বইতে হয়তো বক্সের আকারে দেখানো আছে। তাহলে দুটো বক্স, এই দুটো বক্সের সমন্বয়ে দুটো আণবিক কক্ষক পাওয়া গেল, একটা শক্তি কম আর একটা শক্তি বেশি। কার তুলনায়? পারমাণবিক কক্ষক তুলনায় একটা কমে গেল, একটা বেড়ে গেল। তার মানে এই যে দুটো অরবাইডাল তৈরি হলো, সেই দুটো অরবাইডালটা নিশ্চয়ই আণবিক অরবাইডাল, মলিকুলার অরবাইডাল। যার শক্তি কমে গেল সেই কক্ষকটা স্টেবিলিটি পেল, স্থায়িত্ব পেল। তার মানে এই যে এনার্জিটা কমে যাচ্ছে তাকে আমি বলতে পারি স্থায়ীকরণ শক্তি। স্থায়ীকরণ শক্তি কেন বলছি এটাকে আমি? যেহেতু এই শক্তিটা কমে যাওয়ার ফলে এই কক্ষকটা, আণবিক কক্ষকটা স্টেবিলিটি পেয়েছে, স্থায়িত্ব পেয়েছে, তাই একে আমি স্থায়ীকরণ শক্তি বলছি। আর ওপরে যেটা আছে সেটার এনার্জি বেড়ে যাচ্ছে, এই কক্ষকটা আণবিক শক্তি এনার্জি বেড়ে গেল, তাহলে এটাকে বলতে পারি যে অস্থায়ীকরণ শক্তি। এবার এই যে দুটো অরবাইডাল তৈরি হলো, যাকে আমি শর্টকাটে বলছি MO, মলিকুলার অরবাইডাল, এটা একটা মলিকুলার অরবাইডাল আর ওপরে একটা মলিকুলার অরবাইডাল পেয়েছি। এই নিয়ে আবার একটু পরে আমি ডিটেলসে আলোচনা করব। এইটা এই তথ্যগুলো বোঝাবার জন্য বলছি। তাহলে N সংখ্যক পারমাণবিক কক্ষকের N সংখ্যক আণবিক কক্ষক তৈরি হলো, একটা মলিকুলার অরবাইডাল নিচে, একটা মলিকুলার অরবাইডাল ওপরে। 3 নম্বর পয়েন্ট যেটা আছে, যার যে কক্ষকের শক্তি কমে যাচ্ছে, যে আণবিক কক্ষকের শক্তি কমে যাচ্ছে, তাকে বলা হয় বন্ডিং মলিকুলার অরবাইডাল, বাংলায় বলা হয় অনুবন্ধী আণবিক কক্ষক। তাহলে এই অরবাইডালটার নাম হচ্ছে বন্ডিং
মলিকুলার অরবাইটাল, অনুবন্ধী আণবিক কক্ষক। আর একটা যার এনার্জি বেড়ে যাচ্ছে তাকে বলা হয় অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবাইটাল। ঠিক আছে, তাহলে দুটো অরবাইটাল পেলাম, পারমাণবিক কক্ষক যেহেতু দুটো ছিল তাই দুটো পেলাম, একটা বন্ডিং অরবাইটাল পেলাম, একটা অ্যান্টি বন্ডিং অরবাইটাল পেলাম, দুটোই মলিকুলার অরবাইটাল। এখন যেমন দেখো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটা ইলেকট্রন দেবো 1s এ, আর এই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটা ইলেকট্রন দেবো 1s এ, তাহলে দুটো 1s অরবাইটাল। একজন স্টুডেন্টকে যখন জিজ্ঞাসা করলাম যে H2 ইলেকট্রন বিন্যাস কি হবে, সে আমাকে বললো যে স্যার 1s2। ও 1s2 এই জন্যই বলেছে কারণ এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে আর এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, তাই ও বলে দিয়েছে স্যার দুটো ইলেকট্রন, তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2। এই 2 কথাটা সে ঠিক বলেছে, কিন্তু এই যে 1s এর কথাটা একটু ঠিক হয়নি, কারণ জানা নেই আমাদের দুটো ইলেকট্রন। হ্যাঁ, দুটো ইলেকট্রন আছে অবশ্যই, হাইড্রোজেনের দুটো ইলেকট্রন আছে পরমাণু অণুর, আর নাইট্রোজেন অণুর 7-14টা ইলেকট্রন আছে। ইলেকট্রনের সংখ্যায় কোনো ভুল হয়নি, কিন্তু এই যে অরবাইটালের নামটা একটু ভুল হয়েছে। যেমন এখানে 1s অরবাইটাল, এখানে 1s অরবাইটাল, আর এই যে বন্ডিং অরবাইটাল আর অ্যান্টি বন্ডিং অরবাইটাল তৈরি হলো, এদের নামটা আমাদের জানা নেই। 1s অরবাইটাল আর 1s অরবাইটালের সমন্বয়ে যে দুটো অরবাইটাল তৈরি হলো, একটাকে বলছি বন্ডিং অরবাইটাল, তার নাম হচ্ছে সিগমা 1s। তাহলে নামটা একটু আলাদা হয়ে গেল, এটার নাম হয়ে গেল সিগমা 1s, আর 1s নয়, সিগমা 1s। তাহলে মলিকুলার অরবাইটালের নাম হয়ে গেল সিগমা 1s। আর এই যে অ্যান্টি বন্ডিং অরবাইটালটা তৈরি হলো, যার এনার্জি বেড়ে গেছে, তার নাম হচ্ছে সিগমা স্টার 1s। তাহলে দুটো অরবাইটাল পেলাম মলিকুলার অরবাইটাল, একটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবাইটাল যাকে চিহ্নিত করছি সিগমা 1s, আর অ্যান্টি বন্ডিংকে আমি চিহ্নিত করছি সিগমা স্টার 1s। এই যে স্টার দিয়েছি এটা বোঝায় অ্যান্টি বন্ডিং। আর নামটা 1s হয়েছে কেন? কারণ এ দেখো 1s অরবাইটালের সাথে সমন্বয়ে তৈরি হয়েছে, তাই সিগমা 1s। যদি 2s অরবাইটাল থাকতো, কেন 2s অরবাইটাল নিজেদের মধ্যে বন্ডিং মলিকুলার অরবাইটাল তৈরি করছে 2s, তাহলে নামটা হতো সিগমা 2s, সিগমা স্টার 2s। এই নামগুলোতে আমি পরে আসছি। তাহলে এইখানে ইলেকট্রন বিন্যাসটা কি হলো, 2 ঠিক আছে, কিন্তু সিগমা 1s আর সিগমা স্টার 1s। এখন ইলেকট্রন যখন ফিল আপ হবে, মানে এর পরের পয়েন্টটা বলছি আমি, 3 নম্বর পয়েন্টটা বলে দিয়েছি, বন্ডিং এমও অ্যান্ড অ্যান্টি বন্ডিং এমও। তৈরি হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট যেটা আছে, এইখানে যে ইলেকট্রন ভর্তি হবে, ইলেকট্রন ফিল আপ হবে, এই ইলেকট্রন পূর্ণ যখন হবে এই কক্ষকগুলোতে, 3টে নিয়ম মেনে পূর্ণ হবে। সেই 3টে নিয়ম কি তোমাদের জানা আছে। ইলেকট্রন ফিল আপ হবে যখন বন্ডিং আর অ্যান্টি বন্ডিং অরবাইটাল মানে মলিকুলার অরবাইটালে, তখন ওই সেই 3টে নিয়মকে ফলো করবে। কি কি নিয়ম ছিল? 1 নাম্বার ছিল আউফবাউ নীতি, 2 নাম্বার কি পাউলির অপবর্জন নীতি, আর 3 নাম্বার হচ্ছে হুন্ডের সূত্র। এই 3টে নিয়ম মেনেই কিন্তু আবার ইলেকট্রন ফিল আপ হবে আণবিক কক্ষকে। যেমন আমি যদি এনার্জি বলি সিগমা 1s আর সিগমা স্টার 1s, কার এনার্জি কম কার এনার্জি বেশি? সিগমা 1s এর কম, সিগমা স্টার 1s এর বেশি। তাহলে আউফবাউ নীতি অনুযায়ী কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে? সিগমা 1s এ আগে প্রবেশ করবে, কারণ এনার্জি কম। আচ্ছা, এইখানেও প্রত্যেকটা কক্ষকে কটা ইলেকট্রন থাকবে? পাউলির অপবর্জন নীতি অনুযায়ী প্রত্যেকটা কক্ষে 2টোর বেশি ইলেকট্রন থাকবে না। আর সেই দুটো ইলেকট্রনের স্পিন কি হবে? একটা আপ স্পিন হবে, একটা ডাউন স্পিন হবে। তাহলে পাউলি অপবর্জন নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস ফিল আপ হবে, হুন্ডের সূত্র অনুযায়ী ইলেকট্রন বিন্যাস হবে, আর আউফবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস হবে। তাহলে হাইড্রোজেনের যে ইলেকট্রন বিন্যাস, হাইড্রোজেন অণুর, সেইটা হয়ে গেল সিগমা 1s2।
মিউট করে নাও যার মিউট নেই। সিগমা 1s2 নামটা হয়ে গেল, সিগমা 1s ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল। আর যেহেতু হাইড্রোজেন অণুর দুটো ইলেকট্রন, সিগমা স্টারে কি কোনো ইলেকট্রন থাকবে? থাকবে না। ঠিক আছে, 5 নাম্বার পয়েন্ট বলছে, এগুলো সব মলিকুলার অরবিটাল থিওরির যে প্রতিপাদ্য বিষয়গুলো, বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমি বলে দিচ্ছি, একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। 5 নাম্বার পয়েন্ট যেটা বলা হচ্ছে, বইতে কত নাম্বার দেখে নেবে একটু। এই যে অরবাইডালগুলো, পারমাণবিক কক্ষকগুলো, অ্যাটমিক অরবাইডালগুলো নিজেদের মধ্যে যুক্ত যখন হয়, তখন দুরকম ভাবে কম্বিনেশনটা হতে পারে, দুরকম ভাবে অভিলেপন হতে পারে। এই কথাটা আগেও বলেছি। অভিলেপন যেটা হবে, আণবিক পারমাণবিক কক্ষকের অভিলেপন অ্যাক্সিস বরাবর, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর মুখোমুখি হতে পারে, যেটাকে বলেছিলাম ফেস টু ফেস বা হেড অন ওভারল্যাপিং বলেছিলাম, মনে আছে তো? হেড অন ওভারল্যাপিং, মুখোমুখি। আর একটা কি হতে পারে মনে করে বলো একটু দেখি, বলো বলো। মুখোমুখি আর পাশাপাশি, মনে আছে, একজনের মনে আছে, পাশাপাশি। এই অভিলেপন দুরকম হতে পারে। পারমাণবিক কক্ষকের অভিলেপন মুখোমুখি হতে পারে, পাশাপাশি হতে পারে। যদি মুখোমুখি অভিলেপন হয়, তাহলে যে বন্ডটা পাওয়া যায় সেই বন্ডের নাম কি বলেছিলাম? সিগমা বন্ড। আর অরবাইটালের নাম যদি বলি, তাহলে সিগমা অরবাইটাল। সিগমা কক্ষক পাওয়া যাবে, সিগমা আণবিক কক্ষক। আর এইখানে পাওয়া যায় পাই আণবিক কক্ষক। তাহলে সিগমা মলিকুলার অরবাইটাল আর পাই মলিকুলার অরবাইটাল, দু ধরনের অরবাইটাল পাওয়া যাবে অভিলেপনের ফলে। কি ধরনের অভিলেপন হচ্ছে আমি দেখাবো তোমাকে। যদি এটা আমি জিজ্ঞাসা করি, এই যে অভিলেপনটা হয়েছে, এই অভিলেপনে যে অরবাইটালটা পাওয়া যাবে সেটা সিগমা পাওয়া যাবে নিশ্চয়ই। দেখো সিগমা দিয়েছি আমি সাইনটা। যদি এরকম ভাবে অরবাইটাল গুলো অভিলেপন করতো, এরকম ভাবে যদি অভিলেপন করতো, তাহলে যে যে বন্ডটা পাওয়া যেত, যে অরবাইটালটা পাওয়া যেত, সেটা কি নাম বলতাম আমি? পাই বলতাম, পাই বলতাম। তাহলে পাই অরবাইটাল তৈরি হবে আণবিক কক্ষক, আর সিগমা আণবিক কক্ষক, এই দু ধরনের আণবিক কক্ষক তৈরি হবে। 6 নম্বর পয়েন্ট। আর আমি যতগুলো পয়েন্ট লিখেছি তার মধ্যে 6 নাম্বারটাকে লাস্ট লিখেছি। এই যে প্রতিটি আণবিক কক্ষককে সাই, এই সাই তরঙ্গ অপেক্ষক দ্বারা প্রকাশ করা হয়। আণবিক কক্ষক মানে কি হয় বোঝাবো তাকে? সাই, তরঙ্গ অপেক্ষক। যদি আমি এখানে হাইড্রোজেনের কথা বলি, আমি সাপোজ ধরলাম এই হাইড্রোজেনটার নাম হাইড্রোজেন এ, আর এই হাইড্রোজেনটার নাম দিলাম হাইড্রোজেন বি, চিহ্নিত করার জন্য, আইডেন্টিফাই যাতে আমি করতে পারি। তাহলে এই হাইড্রোজেনের আণবিক কক্ষককে বোঝাবার জন্য আমি কি চিহ্ন দেবো? সাই এ। আর এই হাইড্রোজেনের আণবিক কক্ষককে বোঝাবার জন্য আমি যে তরঙ্গ অপেক্ষকটা লিখবো সেটা হচ্ছে সাই বি। তাহলে সাই এটা কি? এই এ হাইড্রোজেনের তরঙ্গ অপেক্ষক, আণবিক কক্ষকের তরঙ্গ অপেক্ষক, আর সাই বিটা হাইড্রোজেন বি এর তরঙ্গ অপেক্ষক। বুঝতে অসুবিধা নেই আমাদের? আচ্ছা, আর একটা জিনিস বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, সাই স্কোয়ার। সাই স্কোয়ার দিয়ে কি চিহ্নিত করা হয়? সাই স্কোয়ার কি বলে দেয়? সাই স্কোয়ার বলে দেয় যে কক্ষকের ইলেকট্রন ঘনত্ব, অর্থাৎ ইলেকট্রনকে পাবার সম্ভাবনা, 3 ডাইমেনশনাল স্পেসে, ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক কোথায় পাওয়া যায় সেটা সাই স্কোয়ার দিয়ে চিহ্নিত করা হয়।
ফাইন্ডিং অফ ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি, তাকে বলা হয় সাই স্কোয়ার। এই যে সাইয়ের মাধ্যমে, তরঙ্গ অপেক্ষকের মাধ্যমে আমি যখন এই অরবাইটাল থিওরিটাকে ব্যাখ্যা করব, সেটাকেই বলা হয় লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবাইটাল থিওরি। তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর কক্ষক আর একটা হাইড্রোজেন পরমাণুর কক্ষক, এই দুটো পরমাণুর কক্ষক কিভাবে মিলিত হয়ে আণবিক কক্ষক তৈরি হচ্ছে, সেটা এই লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবাইটাল থিওরিতে আমি ব্যাখ্যা করব। তাহলে এই 6টা পয়েন্ট মলিকুলার অরবাইটাল থিওরি রিলেটেড আমি বললাম। বইতে হয়তো তোমাদের 7-8টা পয়েন্ট আছে, সেই 7-8টা পয়েন্টের মেন জায়গাগুলো আমি বলে দিলাম, দু একটা বই থেকে পড়ে নেবে। এরপর আমি আসবো লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবাইটালে। তার আগে এই যেটুকু বললাম সেখান থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে করো। মলিকুলার অরবাইটাল থিওরির যে বৈশিষ্ট্যগুলো বা যে প্রতিপাদ্য বিষয়গুলো হুন্ড এবং মুলিকান বলেছেন, তার কয়েকটা জিনিস আমি এখানে আলোচনা করলাম। এইটা শুধু একবার রিডিং পড়ে নিলেই হবে, বুঝে নিলেই হবে। এখান থেকে কোনো থিওরি লিখতে তোমাকে দেবে না পরীক্ষায়। কোনো প্রশ্ন থাকলে এখান থেকে আমাকে করো, আমি নেক্সট লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবাইটালে যাব।